ষষ্ঠ বিংশতম পর্ব। শরৎচন্দ্র। নর্মাল স্কুলে সীতার বনবাস পড়া শেষ হলো। সমাজ দর্পণ ও লোহারামের ব্যাকরণের যোগে তার পরীক্ষাও দিয়েছি। পাশ করে থাকবো, কিন্তু পারিতোষিক পাইনি। যারা পেয়েছিলেন তারা সওদাগরি আপিস পার হয়ে আজ পেনশন ভোগ করছেন। এমন সময় বঙ্গদর্শন বাহির হলো। তাতে নানা বিষয় নানা প্রবন্ধ বেরিয়েছিল। তখনকার মননশীল পাঠকেরা আশা করি তার মর্যাদা বুঝেছিলেন। তাদের সংখ্যা এখনকার চেয়ে তখন যে বেশি ছিল তা নয়, কিন্তু প্রভেদ এই যে তখনকার পাঠকেরা এখনকার মতো এত বেশি প্রশ্রয় পাননি। মাসিক পত্রিকা বলতে গেলে ওই একখানি ছিল, কাজেই সাধারণ পাঠকের মুখরোচক সামগ্রীর বরাদ্দ অপরিমিত ছিল না। তাই পড়বার মনটা অতিমাত্র বিলাসী হয়ে যায়নি। সামনে পাত সাজিয়ে যা কিছু দেওয়া যেত তার কিছুই প্রায় ফেলা যেত না। পাঠকদের আপন ফরমাসের জোর তখন ছিল না বললেই হয়। কিন্তু রসের এই তৃপ্তি রসদের বিরলতা বশতই এটা বেশি বলা হলো। বঙ্গদর্শনের প্রাঙ্গণে পাঠকেরা যে এই বেশি ভিড় করে এলো তার প্রধান কারণ ওর ভাষাতে তাদের ডাক দিয়েছিল। আধুনিক বাংলা ভাষার প্রথম আবির্ভাব ওই পত্রিকায়। এর পূর্বে বাঙালির আপন মনের ভাষা সাহিত্যে স্থান পায়নি। অর্থাৎ ভাষার দিক থেকে দেখলে তখন সাহিত্য ছিল ভাসুরের বৈঠক। ভাদ্র বউ ঘোমটা টেনে তাকে দূরে বাঁচিয়ে চলত। তার জায়গা ছিল অন্তর্মহলে। বাংলাদেশে স্ত্রী স্বাধীনতা যেমন ঘেরাটোপ ঢাকা পালকি থেকে অল্পে অল্পে বেরিয়ে আসছে, ভাষার স্বাধীনতাও তেমনই। বঙ্গদর্শনে সব প্রথম ঘেরাটোপ তোলা হয়েছিল। তখনকার সাহিত্যিক স্মার্ত পণ্ডিতেরা সেই দুঃসাহসকে গঞ্জনা দিয়ে তাকে গুরুচণ্ডালী বলে জাতে ঠেলবার চেষ্টায় ছিলেন। কিন্তু পালকির দরজার ফাঁক দিয়ে সেই যে বাংলা ভাষার সহাস্য মুখ প্রথম একটুখানি দেখা গেল, তাতে ধিক্কার যতই উঠুক এক মুহূর্তেই বাঙালি পাঠকের মন ভুলেছিল। তারপর থেকে দরজা ফাঁক হয়েই চলেছে। প্রবন্ধের কথা থাক, বঙ্গদর্শনে যে জিনিসটা সেদিন বাংলাদেশের ঘরে ঘরে সকলের মনকে নাড়া দিয়েছিল সে হচ্ছে বিষবৃক্ষ। এর পূর্বে বঙ্কিমচন্দ্রের লেখনী থেকে দুর্গেশ নন্দিনী, কপালকুণ্ডলা, মৃণালিনী লেখা হয়েছিল, কিন্তু সেগুলি ছিল কাহিনী, ইংরেজিতে যাকে বলে রোম্যান্স। আমাদের প্রতিদিনের জীবযাত্রা থেকে দূরে এদের ভূমিকা। সেই দূরত্বই এদের মুখ্য উপকরণ। যেমন দূর দিগন্তের নীলিমায় অরণ্য পর্বতকে একটা অস্পষ্টতার অপ্রাকৃত সৌন্দর্য দেয়, এও তেমনি। সেই দৃশ্য ছবির প্রধান গুণ হচ্ছে তার রেখার সুষমা, অন্য পরিচয় নয়, কেবল তার সমগ্র ছন্দের ভঙ্গিমা। দুর্গেশ নন্দিনী, কপালকুণ্ডলা, মৃণালিনীতে সেই রূপের কুহুক আছে। তা যদি রঙিন কুহেলিকায় রচিত হয় তবুও তার রস আছে। কিন্তু নদী, গ্রাম, প্রান্তরের ছবি আর সূর্যাস্তকালের রঙিন মেঘের ছবি এক দামের জিনিস নয়। সৌন্দর্য লোক থেকে এদের কাউকেই বর্জন করা চলে না। তবু বলতে হবে ওই জনপদের চেহারায় আমাদের তৃপ্তির পূর্ণতা বেশি। উপন্যাসে কাহিনী ও কথা উভয়ের সামঞ্জস্য থাকলে ভালো, নাও যদি থাকে তবে বস্তু পদার্থটার অভাব ঘটলে দুধ খেতে গিয়ে শুধু ফেনাটাই মুখে ঠেকে। তার উচ্ছ্বাসটা চোখে দেখতে মানায়, কিন্তু সেটা ভোগে লাগে না। বঙ্কিমচন্দ্রের গোড়ার দিকের তিনটে কাহিনী যেন দৃঢ় অবলম্বন পায়নি। তাদের সাজসজ্জা আছে, কিন্তু পরিচয়পত্র নেই। তারা ইতিহাসের ভাঙা ভেলা আঁকড়ে ভেসে এসেছে। তাদের বিনা তর্কে মেনে নিতে হয়, কেননা তারা বর্তমানের সামগ্রী নয়। তারা যে অতীতে বিরাজ করে সে অতীতকে ইতিহাসের আদর্শেও সওয়াল জবাব করা চলে না। আমাদের সাধারণ অভিজ্ঞতার আদর্শেও নয়। সেখানে বিমলা, আয়েশা, জগৎ সিংহ, কপালকুণ্ডলা, নবকুমার প্রভৃতিরা যা খুশি তাই করতে পারে, কেবল তাদের
এইটুকু বাঁচিয়ে চলতে হয় যে পাঠকদের মনোরঞ্জনে ত্রুটি না ঘটে। আরব্য উপন্যাসও কাহিনী, কিন্তু সে হলো বিশুদ্ধ কাহিনী। সম্ভবপরতার জবাবদিহি তার একেবারেই নেই। জাদুকর গোড়া থেকে স্পষ্ট করেই বলেছে, এ আমার অসম্ভবের ইন্দ্রজাল। সত্য মিথ্যা যাচাই করার দায় সম্পূর্ণ ঘুচিয়ে দিয়ে আমি তোমাদের খুশি করব। যেখানে সবই ঘটতে পারে সেখানে এমন কিছু ঘটাবো যাতে তোমরা সাহারজাদিকে বলবে থেমো না, রাত্রের পর রাত্রি যাবে কেটে। কিন্তু যেসব কাহিনীর কথা পূর্বে বলেছি সেগুলি দোআঁশলা। তারা খুশি করতে চায়, সেই সঙ্গে খানিকটা বিশ্বাস করাতেও চায়। বিশ্বাস করতে পারলে মন যে নির্ভর পায় তার একটি গভীর আরাম আছে। কিন্তু যে গল্পগুলি বিশুদ্ধ কাহিনী নয়, কাহিনী প্রায়, তাদের মধ্যে মনটা ডুব জলে সঞ্চরণ করে। তলায় কোথাও মাটি আছে কি নেই সে কথাটা স্পষ্ট হয় না, ধরে নি যে মাটি আছে বইকি। বিষ বৃক্ষে কাহিনী এসে পৌঁছলো আখ্যানে। যে পরিচয় নিয়ে সে এলো তা আছে আমাদের অভিজ্ঞতার মধ্যে। সাহিত্য থেকে অস্পষ্টতার আবরণ এক পর্দা উঠে গেল। ক্লাসিক্যাল অস্পষ্টতা বা রোম্যান্টিক অস্পষ্টতা, অর্থাৎ ধ্রুপদী বা খেয়ালি দূরত্ব, সীতার বনবাসের ছাঁদ বা রাজপুত কাহিনীর ছাঁদ। মনে পড়ে আমার অল্প বয়সের কথা। তখন চোখে কম দেখতুম, অথচ জানতুম না যে কম দেখি। ওই কম দেখাটাকেই স্বাভাবিক বলে জানতুম, কোনো নালিশ ছিল না। এমন সময় হঠাৎ চশমা পরে জগৎটা যখন স্পষ্টতর হলো তখন ভারী আনন্দ পেলুম। বিজয় বসন্তেও একদিন বাঙালি পাঠক সন্তুষ্ট ছিল। তখন সে জানতো না গল্পে এর চেয়ে স্পষ্টতর জগৎ আছে। তারপরে দুর্গেশ নন্দিনীতে চমক লাগলো, এটা তার কাছে অভূতপূর্ব দান। কিন্তু তখনও ঠিক চশমাটি সে পায়নি। তবু দুঃখ ছিল না, কেননা জানতো না যে সে পায়নি। এমন সময় বিষ বৃক্ষ দেখা দিল। কৃষ্ণকান্তের উইল সেই জাতেরই, সে যেন আরও স্পষ্ট। তারপরে এলেন প্রচারক বঙ্কিম। আনন্দমঠ, দেবী চৌধুরানী, সীতারাম একে একে আসরে এসে উপস্থিত, গল্প বলবার জন্যে নয়, উপদেশ দেবার জন্যে। আবার অস্পষ্টতা সাধু অভিপ্রায়ের গৌরব গর্বে সাহিত্যে উচ্চ আসন অধিকার করে বসল। আনন্দমঠ আদর পেয়েছিল, কিন্তু সাহিত্য রসের আদর সে নয়, দেশাভিমানের। এক এক সময় জনসাধারণের মন যখন রাষ্ট্রিক বা সামাজিক বা ধর্ম সাম্প্রদায়িক উত্তেজনায় বিচলিত হয়ে থাকে, সেই সময়টা সাহিত্যের পক্ষে দুর্যোগের সময়। তখন পাঠকের মন অল্পেই ভোলানো চলে। শুঁটকি মাছের প্রতি আসক্তি যদি অত্যন্ত বেশি হয় তাহলে রাঁধবার নৈপুণ্য অনাবশ্যক হয়ে ওঠে। ওই জিনিসটার গন্ধ থাকলেই তরকারির আর অনাদর ঘটে না। সাময়িক সমস্যা এবং চলতি সেন্টিমেন্ট সাহিত্যের পক্ষে কচুরিপানার মতোই, তাদের জন্যে আবাদের প্রয়োজন হয় না, রসের স্রোতকে আপন জোরেই আচ্ছন্ন করে দেয়। আধুনিক ইউরোপে এই দশা ঘটেছে। সেখানে আর্থিক সমস্যা, স্ত্রী পুরুষের সমস্যা, বিজ্ঞান ও ধর্মের দ্বন্দ্ব সমস্যায় সমাজে একটা বিপর্যয় কাণ্ড চলছে। লোকের মন তাতে এত বেশি প্রবলভাবে ব্যাপৃত যে সাহিত্যে তাদের অনধিকার প্রবেশ ঠেকিয়ে রাখা দায়। নোভেলগুলি গল্পের মাল মশলা মাখা প্রবন্ধ হয়ে উঠল। এতে করে সাহিত্যে যে স্তূপাকার আবর্জনা জমে উঠেছে সেটা আজকের পাঠকদের উপলব্ধিতে পৌঁছচ্ছে না, কেননা আজ সাহিত্যের বাহিরের মাল নিয়ে তাদের মন 16 আনা ভর্তি হয়ে রয়েছে। আর এক যুগে এইসব আবর্জনা বিদায় করবার জন্যে গাড়িতে জমের বাহন মহিষ অনেকগুলো জুটতে হবে। আমার বক্তব্য এই যে আর্টিস্টের, সাহিত্যিকের প্রধান কাজ হচ্ছে দেখানো। বিশ্ব রসের পরিচয় আবরণ যত কিছু আছে তাকে অপসারণ করা, রসের জগৎকে স্পষ্ট করে মানুষের কাছে এনে দেওয়া, মানুষের একান্ত আপন করে তোলা। সীতার বনবাস স্কুলে পড়েছিলাম, সেটা স্কুলের সামগ্রী। বিষ বৃক্ষ পড়েছিলাম ঘরে, সেটা ঘরেরই জিনিস। সাহিত্যটা স্কুলের নয়, ওটা ঘরের।
বিশ্বে আত্মীয়তা ঘনিষ্ঠ করবার জন্যেই সাহিত্য। ২০ বৃক্ষের পর কৃষ্ণকান্তের উইলের পর অনেক দিন কেটে গেল, আবার দেখি গল্প সাহিত্যে আর একটা যুগ এসেছে, অর্থাৎ আরও একটা পর্দা উঠল। সেদিন যেমন ভিড় করে রবাহুতের দল জুটেছিল সাহিত্যের প্রাঙ্গণে, আজও তেমনি জুটেছে, তেমনি উৎসাহ, তেমনি আনন্দ, তেমনি জনতা। এবারে নিমন্ত্রণকর্তা শরৎচন্দ্র। তার গল্পে যে রসকে তিনি নিবিড় করে জুগিয়েছেন সে হচ্ছে সুপরিচয়ের রস। তাঁর সৃষ্টি পূর্বের চেয়ে পাঠকের আরও অনেক কাছে এসে পৌঁছল। তিনি নিজে দেখেছেন বিস্তৃত করে, স্পষ্ট করে, দেখিয়েছেন তেমনই সুগোচর করে। তিনি রঙ্গমঞ্চের পট উঠিয়ে দিয়ে বাঙালি সংসারের যে আলোকিত দৃশ্য উদ্ঘাটিত করেছেন, সেইখানে আধুনিক লেখকদের প্রবেশ সহজ হলো। তাদের আনাগোনাও চলছে। একদিন তারা হয়তো সে কথা ভুলবে এবং তাকে স্বীকার করতে চাইবে না, কিন্তু আশা করি পাঠকেরা ভুলবে না। যদি ভুলে সেটা তাদের অকৃতজ্ঞতা হবে। তাও যদি হয় তাতে দুঃখ নেই, কাজ সমাপ্ত হয়ে গেলে সেই যথেষ্ট। কৃতজ্ঞতাটা উপরি পাওনা মাত্র, না জুটলেও নালিশ না করাই ভালো। নালিশের সময়ও বেশি থাকে না, কারণ সব শেষে যার পালা তিনি যদি বা দলিলগুলোকে রক্ষা করেন, স্বত্বাধিকারীকে পার করে দেন বৈতরণীর ওপারে। এটি ব্যক্তি প্রসঙ্গ প্রবন্ধের ৬ষ্ঠ-বিংশতম পর্ব শরৎচন্দ্র সমাপ্ত হলো। ধন্যবাদ।